বন্ধুরা, রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যের শাসক দল এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একের পর এক কড়া অ্যাকশন নিচ্ছে। আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেআইনি যে তার বাড়ি, সেই বাড়ির নোটিশ থেকে শুরু করে হকার মুক্ত কলকাতা শহর থেকে শুরু করে বেআইনি হকার মুক্ত, নট যারা আইনি হকার, যারা সঠিকভাবে নিজেদের ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আমরা নই, কিন্তু যারা বেআইনি, যারা সরকারের জায়গা দখল করে বা কোনো থার্ড পার্টি জায়গা দখল করে যারা এতদিন পর্যন্ত গাজরি করে যারা ব্যবসা করছিল, আপনারা তো জানেন, যারা কলকাতা গেছেন, নিউ মার্কেট চত্বর, হাওড়া চত্বর, শিয়ালদা চত্বর, কী অবস্থা, কী ঘিঞ্জি, মানে মানুষ মানে হাঁটার পর্যন্ত সঠিকভাবে জায়গা পায় না। নিউ মার্কেটের ফুটপাথ আপনি তো মানে দেখেছেন কী অবস্থা রয়েছে, এতদিন পর্যন্ত ছিল। তো এই সমস্ত একের পর এক কড়া সিদ্ধান্তের পর এবার শিক্ষাক্ষেত্রে ঐতিহাসিক দুর্নীতি করে যে দলটা পশ্চিমবাংলা থেকে কার্যত বহিষ্কার হয়ে গেল, সেই 32,000 চাকরি বাতিলের মামলা যে পর্যায়ে চলে গেছে বন্ধুরা, এবার যে খবর আসছে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে, আলটিমেটলি ইন্টারনাল যা রিপোর্ট, তাতে 32,000-এর চাকরি এবার বাতিল হতে চলেছে। 32,000 প্রাথমিক শিক্ষকের অবস্থা অত্যন্ত শোচনীয়। দেখুন, আপনাদের আশা করি সবার মনে থাকবে, আজ থেকে কিছু বছর ব্যাকে যদি আপনারা যান, 32,000 চাকরি বাতিল করেছিলেন তৎকালীন মাননীয় বিচারপতি, যিনি বর্তমানে প্রাক্তন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তিনি তার জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চে তিনি পরিষ্কার এই পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিলেন, ঢাকি সহ বিসর্জন দিয়েছিলেন, এবং তিনি পরিষ্কার তার জাজমেন্টে জানিয়েছিলেন যে এখানে যোগ্য অযোগ্য আইডেন্টিফাই করা যাচ্ছে না। রাজ্যের কাছে কোনো মানে নিয়োগে প্রচুর জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি সেল করা হয়েছে, যার ফলস্বরূপ পুরো প্যানেল বাতিল, এবং পুনরায় পরীক্ষা নিয়ে যারা যোগ্য তারা ফিরে আসুক। সেই রায়কে চ্যালেঞ্জ করে, আপনারা আশা করি সবার মনে আছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট আবার ডিভিশন বেঞ্চে পাঠায়, এবং ডিভিশন বেঞ্চের 2 মাননীয় বিচারপতি তারা তাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে তারা স্বীকার করে যে হ্যাঁ, দুর্নীতি হয়েছে, যে তথ্য প্রমাণ এখান থেকে পাওয়া গেছে, দুর্নীতি হয়েছে, কিন্তু মানবিকতার খাতিরে তারা এই চাকরিটাকে বহাল রাখলেন। এই ধরনের রায় হয়েছিল, যে রায়টা বাংলার আপামর শিক্ষিত মানুষ, বেকার যুবক যুবতী, যারা শিক্ষিত, যারা রাস্তায় বসেছিলেন, তারা এই রায়টাকে মেনে নিতে পারেনি। তাদের সাফ বক্তব্য ছিল যে একটা দুর্নীতির প্যানেল, যেখানে দুর্নীতির জন্য 26,000-এর চাকরি যদি বাতিল হয় সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে 32,000-কে কেন এখানে কম্প্রোমাইজ করা হলো। সেই মামলা যারা লড়ছিলেন তৎকালীন সময়ে, তরুণজ্যোতি তিওয়ারি থেকে শুরু করে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে, ফিরদৌস শামীম থেকে শুরু করে, তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এই মামলা এখানেই শেষ নয়, এই লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। আর এই মুহূর্তে যে খবর এসছে, তাতে এই মামলা সুপ্রিম কোর্টে অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে, এবং এই মামলার এবার চুলচেরা শুনানি শুরু হবে। এবং একটা জিনিস পরিষ্কার, যে এই মামলার প্রচুর এভিডেন্স রয়েছে, যে এভিডেন্সগুলো প্রমাণ করে যে এই প্যানেলে দুর্নীতি আছে, এই প্যানেল যথেষ্ট কারাপ্টেড। আর একটা কথা আশা করি আপনাদের সকলের জানা, যে সুপ্রিম কোর্ট এই দুর্নীতির কারণে 26,000 এসএসসির চাকরি বাতিল করেছে, সেই সুপ্রিম কোর্ট 32,000 সেম কেস, সেম রিলেটেড কেন বাতিল করবে না, কেন তারা কম্প্রোমাইজ করবে, একটা প্রশ্ন যেমন আছে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখুন, এতদিন পর্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলরা এই চাকরিগুলো বাঁচানোর পক্ষে ছিল। এর আগের যে সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের যে অ্যাডভোকেট জেনারেল, অর্থাৎ রাজ্য সরকারের যে যারা আইনজীবী ছিলেন, তারা এই 32,000 প্যানেলটাকে কীভাবে মানে টিকিয়ে রাখা যায়, কীভাবে সেভ করা যায়, তারা সেই চেষ্টাটা করেছিলেন। কারণ রাজ্যের একটা মদত ছিল, রাজ্য সরকার চাইছিল না যে এই প্যানেলটা বাতিল হোক, যাতে করে যোগ্য অযোগ্য সবাই যেন থেকে যায়। কিন্তু এবারে বন্ধুরা, পালাবদলের পর যে সরকার এসছে, তারা কি চাইবে এই দুর্নীতির প্যানেল থাকুক? কারণ তাদের মধ্যেই একজন অন্যতম নেতৃত্ব, তরুণজ্যোতি তিওয়ারি, এই মামলাকারী, অর্থাৎ যে মামলা করেছে তারাই বর্তমানে শাসকের পদে রয়েছে বর্তমানে। অর্থাৎ এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে না অভিষেক মনু সিংভি থাকবে, না কপিল সিব্বল থাকবে, বিজেপি সরকারের অ্যাডভোকেট জেনারেল থাকবে সুপ্রিম কোর্টে,
এবং যে লড়াইটা অলরেডি বিজেপি শুরু করেছিল, বিজেপির আইনজীবী শুরু করেছিল যে এই প্যানেলটা বাতিল হোক এবং যোগ্যরা পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতার প্রমাণ দেখিয়ে ফিরে আসুক, তারা কখনোই এই প্যানেলটাকে সেভ করার চেষ্টা করবে না। অর্থাৎ এই 32,000কে বাঁচানোর জন্য আর কেউ নেই, না রাজ্য না বিরোধী পক্ষের আইনজীবী। অর্থাৎ বাদী বিবাদী দুই পক্ষই বর্তমানে একটাই তাদের ডিমান্ড, সেটা হচ্ছে যোগ্যরা থাকুক, যোগ্যরা ফিরে আসুক ও যোগ্যদের চাকরি বাতিল হোক। আর যা সিস্টেম তাতে যোগ্য অযোগ্য আইডেন্টিফাই করা পসিবল নয়, সেক্ষেত্রে চাকরি তো যোগ্যদের বাতিল হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 32,000-এর প্যানেলের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং 26,000-এর চাকরি যদি দুর্নীতির কারণে বাতিল হতে পারে, তাহলে 32,000-এর চাকরি কেন বাতিল হবে না, এই প্রশ্নই করছে বাংলার মানুষ এবং বেকার শিক্ষিত যুবক যুবতীরা। দেখুন, আমরাও যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের বিরুদ্ধে নয়, আমরাও চাই যোগ্যরা থাকুক, কিন্তু যারা অযোগ্য শিক্ষক, যারা টাকার বিনিময়ে, যারা তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরি যেমন চলে। এবার দেখার বিষয়, যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, সমস্ত সাক্ষ্য প্রমাণ সুপ্রিম কোর্টে সাবমিট হবে বিচারপতির টেবিলে, কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিষয়গুলো দেখার পর বিচারপতি জাজমেন্টে যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তারপরেও তিনি মানবিকতা দেখালেন। হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা মানবিকতার লাইনে যাচ্ছে নাকি শুধুমাত্র এভিডেন্স প্রমাণ এবং অযোগ্য শিক্ষকের হাত থেকে বাংলার আগামী দিনের যে ভবিষ্যৎ ছেলে মেয়েদের বাঁচানোর পক্ষে যাচ্ছে? আমাদের নজর থাকবে সেই খবরে। আপনাদের প্রতিক্রিয়া, আপনারা কী চান দর্শক বন্ধু অবশ্যই লিখে জানান আমাদের কমেন্টে। এবং যারা নতুন এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফলো করে রাখুন এই মামলার পরবর্তী খবর দেখার জন্য।